যে অপপ্রচার কুৎসা করছে, মূলত এই ইস্যুটি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ, আমাদের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তার বিরুদ্ধে পুরো ভিত্তিহীন মিথ্যা কথা বলছে। আমরা সেই বিষয়ে তথ্য পরিসংখ্যান নিয়ে আপনাদের কাছে আসব। আর কত বড় মিথ্যা এরা চালাচ্ছে সেটা মাননীয় সাংসদ কনসার্ন বিজেপি নেতার বাড়িতেও সমস্ত পাঠিয়ে দিচ্ছেন, পেন ড্রাইভ পৌঁছে যাচ্ছে। তার আগে একটি ভিডিও আমরা দেখে নেব, ভিডিও দেখে আসছে বিষয়। আমি বেগম ফিরদৌসি গুরুদাসনগর গ্রামের বাসিন্দা, ডায়মন্ড হারবার বিধানসভার 265 নম্বর ব্লকের আমার ভোট দিয়ে আমি বিগত কিছু বছর ধরে এখানে বাস করছি এবং আমার পূর্বপুরুষরা সবাই এখানে বসবাস করেন এবং ভোট দেন। জানি না কিভাবে গণমাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের ভোটার কার্ডগুলিকে চেক করে করা হচ্ছে, কিন্তু আমরা এক বছর যখন এখানে বসবাস করে আসছি এবং আমাদের সমস্ত ডকুমেন্টস স্টিকার আছে, তো আমাদেরকে কেন কোনো করে ঘোষণা করা হচ্ছে আমরা জানি না। এবং এই পঞ্চায়েতের আন্ডারে কোনো বাড়িতে নামানো দেওয়া হয়ে বলে আমার জানা নেই এবং আমারও সেরকমভাবে দেওয়া নেই। তো কেন এরকমভাবে হচ্ছে আমরা সেটা নিয়ে সম্পূর্ণভাবে আতঙ্কিত এবং আমার সঙ্গে আরো অনেকে এখানে উপস্থিত আছেন। তো এটা এই বিষয়টাকে একটু নজরআন্দাজ করার জন্য অনুরোধ করছি এবং আমাদের কাজটাকে যাতে সঠিকভাবে করা হয়, আমাদের সংশোধন করে দেওয়া হয়, সেই জন্য অনুরোধ করছি। আমি হচ্ছে পঞ্চায়েত এলাকায় বাস করি, সেই জন্য আমাদের কোনো নগর সম্পদ থাকে না আর আমাদের বাপ ঠাকুরদারা সবাই এখানকার বাসিন্দা। কিন্তু আমাদের একটা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে আমাদের ভোটার কার্ডটি ভুয়ো বলে ঘোষণা করা হচ্ছে, কিন্তু মানে কিভাবে এটা ভুয়ো সেটা তো আমরা সেই জন্য আমরা ভীষণভাবে আতঙ্কিত। তাই আমাদের এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমার নাম রুমিকা মন্ডল, আমি এখানে 40 বছর ভোট দিচ্ছি। এখন আমাকে বলছে ভোটার কার্ড ভুয়ো, এটা সব মিথ্যা। আমার নাম প্রলয় দুর্গাই, আমি হচ্ছে গিয়ে 265 নম্বর বুথের ভোটার এবং এখানকার স্থায়ী বাসিন্দা। আমি এক সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের হচ্ছে গিয়ে ভোটার লিস্টের নাম নাকি ভুয়ো, সেই হিসেবে আমরা সবাই এখানে একসঙ্গে এসেছি এবং আমরা সবাই আতঙ্কিত যে আমাদের নামটা কেন ভুয়ো হলো। আমরা বিগত কয়েক বছর ধরে ভোট দিচ্ছি এবং আমার পূর্বপুরুষরা সবাই এখানে স্থায়ী বাসিন্দা এবং এখানে ভোট দেয়, সেই হিসেবে আমরা সবাই আতঙ্কিত যে হচ্ছে এই নামটা কেন আমাদের সবাই ভুয়ো বলে ঘোষণা করছে। তো যে বিষয়টি হলো, বিজেপি নেতা অনুরাগ ঠাকুর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেতা, তাকে টার্গেট করছেন বিজেপি নেতা মন্ত্রী অনুরাগ ঠাকুর। কি বলছেন, কেন বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পহলগাঁওয়ের পর যখন কেন্দ্রীয় সরকার সর্বদলীয় প্রতিনিধি দল সারা পৃথিবীতে পাঠালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স, তিনি ছিলেন বেস্ট পারফর্মার। গোটা দেশ থেকে যতগুলি প্রতিনিধি দল গেছে, যতজন সাংসদ গেছেন, প্রত্যেককে সম্মান দিয়েও আমরা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরা পারফর্মার। ভারতবর্ষের সম্মান, ভারতবর্ষের মনোভাব বিশ্বের দরবারে যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, সেরা সাংসদ হিসেবে এই সর্বদলীয় প্রতিনিধি দলগুলিতে পারফর্ম করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সম্পর্কে কি বলছেন? ডায়মন্ড হারবারের ভোটার লিস্ট নিয়ে বলছেন। অনুরাগ ঠাকুর
তিনি বলছেন যে একটি বাড়ির ঠিকানা দিয়ে, বুথ নাম্বার 265, তিনি ঠিকানা দিয়ে বলছেন যে এটা ভুয়ো, ওটা নেই। মানে এতগুলো মানুষ যাদের আপনারা দেখলেন তারা নেই। আমরা তথ্য প্রমাণ দিয়ে জানাচ্ছি যে পার্টিকুলার ওই বাড়িটা বুথ নাম্বার 265-তে, সেখানে টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে 47। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ডায়মন্ড হারবার, লোকসভা তো ডায়মন্ড হারবার বটেই, ব্লক ডায়মন্ড হারবার 1, গ্রাম পঞ্চায়েত বলসিধি কালীনগর, ভিলেজ গুরুদাসনগর। তো এখানে পার্টিকুলার ওই জায়গাটায় বুথ নাম্বার 265-এর আন্ডারে 47 জন ওই ঠিকানায় ভোটার আছে। 47। এর মধ্যে এখন রয়েছেন 41 জন। এখন রয়েছেন 41 জন। বাকি 6 জনের হিসাবও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে। একদম খুঁটিনাটিটা দেয়াই তো ভালো। মোট 47 ওই বাড়িতে, আছে 41, তাহলে বাকি 6 কোথায়? একজন মারা গেছেন, একজন ওড়িশায় থাকছেন, 3 জন বিয়ে হয়ে গিয়েছে, ফলে অন্য জায়গায় চলে গিয়েছেন, আর একজন কাজের জন্য বাইরে গেছেন। ফলে মোট 47, এখন প্রেজেন্ট রয়েছে 41। তো এর মধ্যে ভুয়ো বা কারচুপি এর অবকাশটা কোথায়? আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে এই অনুরাগ ঠাকুর আর একটা মারাত্মক মিথ্যা কথা বলেছেন। তিনি বলছেন ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সিতে 4 বছরে 15% ভোটার বেড়ে গেল কি করে? প্রথম কথা, যদি বাড়ার হয় বাড়বে, আপনি ঠেকাবার খেয়ে, যদি বৈধ ভোটার থাকে আপনি ঠেকাবার খেয়ে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি যে লাস্ট 4 ইয়ার্স সেখানে 143 নম্বর ডায়মন্ড হারবার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেখানে ভোটার বেড়েছে 4.70%, নট 15%, 4.70%। এবং 144 নম্বর ফলতা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ওখানে ভোটার বেড়েছে 4.09%। ফলে ডায়মন্ড হারবারে 4.7, ফলতায় 4.09। এবার অনুরাগ ঠাকুর হয় জানেন না, কোনো গ্রাউন্ড লেভেল রাজনীতি করেন না, অথবা তার গ্রাম কাঠামোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, অথবা জেনে শুনে মিথ্যা কথা বলছেন। প্রত্যন্ত গ্রামীণ এলাকায়, সাধারণভাবে গ্রামীণ এলাকায় যেটা দেখা যায়, উনি যেটা বলে দিলেন যে একটা বাড়িতে, একটা সিঙ্গেল হাউসে এতগুলো ভোটার। আপনারা যে কেউ গিয়ে দেখতে পারেন, গ্রামের যেহেতু বাড়ি ধরে ধরে আলাদা বাড়ি সম্ভব, ঠিকানাটা সেইভাবে বহু জায়গায় নেই। ফলে একটিকে কেন্দ্র করে এতগুলি ঘরের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ওঠে। টেকনিক্যাল সব টার্মও আছে, যারা নির্বাচন পরিচালনা করেন তারা সবাই জানেন। আপনি যদি গ্রামের ভেতরে ঢোকেন, গ্রামের বাড়ি দেখেন, তাহলে দেখবেন আলাদা করে রাস্তার নাম দিয়ে বা আলাদা করে বাড়ির ঠিকানা দিয়ে বাড়ি পাওয়া কঠিন, কারণ ওখানে সিস্টেমটা আলাদা। ওখানে একটি বাড়িকে কেন্দ্র করে বা একটি প্রতীকী বিষয় রেখে সেখানে বাকি ওই অঞ্চলের বাড়িগুলির ভোটারদের আপনার দেখার কথা জেনুইন ভোটার না জেনুইন ভোটার নয়। ফলে সব জেনে শুনে অনুরাগ ঠাকুর, কারণ ওরা পরিষ্কার জানেন যে
হাউস নাম্বারটা ভোটার তালিকায় সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়? আপনি মাঠের পর মাঠ পেরিয়ে আপনি দেখলেন 8টা ঘর থাকে, আপনি রাস্তার নাম পাবেন, বাড়ির ঠিকানা পাবেন? এটা হয় না, এটা সবাই জানেন, এটা ভারতবর্ষের কোথাও হয় না। ফলে এইটাকে সম্পূর্ণভাবে এটা ডিনোট করলে যেটা বাস্তব সেটাই উঠে আসে, যে কোন বাড়িতে কে রয়েছেন, কজন রয়েছেন, তাদের সচিত্র পরিচয়পত্র, তাদের অন্যান্য নথি। As there is no concept of actual house number in rural Bengal. আপনি অন্য রাজ্যের ক্ষেত্রে সেই একই বিষয়। আপনি যখন গ্রামের বাড়িতে যাচ্ছেন বহু জায়গায়, আপনি একটা মাঠ পেরোলেন, একটা ক্ষেত পেরোলেন, আপনি দেখলেন খুব সুন্দর ছবির মতো গ্রাম, 10-12টা ঘর রয়েছে, তো সেই রাস্তার নাম আর সেই বাড়ির ঠিকানা কি? তো ভোটার লিস্টে ঠিক যেভাবে ওঠার, এখন অনুরাগ ঠাকুর হোমওয়ার্ক করেননি, তো আমরা তো সেই মানুষগুলিকে পর্দার সামনে হাজির করে এনে দেখিয়ে দিলাম যে অনুরাগ ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রোশ থেকে আক্রমণ করতে গিয়ে তিনি তার হোমওয়ার্ক তো ঠিক মতো করেনি। যদি হোমওয়ার্ক ঠিক করতেন তাহলে উনি দেখতে পেতেন যে বাড়ির ঠিকানা ওইভাবে কিভাবে লেখা হয় ভোটার লিস্টে, সেখানে অ্যাকচুয়াল ভোটার কতজন আছেন বা নেই, চোখের ওপর সমস্ত হিসাব রয়েছে। আর এই গোটা হিসেব, গোটা তথ্য পরিসংখ্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো দস্তুর অনুরাগ ঠাকুরের কাছে পাঠিয়ে দিচ্ছেন। ভাই দেখুন, পেন ড্রাইভে যাচ্ছে, পেয়ে গেছেন বা পেয়ে যাবেন, আপনি যেসব ঠিকানার কথা বলেছেন দেখুন। আর আমরা আমন্ত্রণ করছি, শুধু দূর থেকে দেখেই বা কেন বলবেন, আসুন না একবার এই মানুষগুলোর সামনে দাঁড়ান। শুধু দূর থেকেই বা কেন এইসব ভুলভাল বলবেন? তাহলে আসুন, ওই ঠিকানাটা একবার যান, সেখানকার বাসিন্দাদের কাছে, সেখানকার ভোটারদের কাছে একবার মুখোমুখি হন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, লোকসভার দলনেতা, সাংসদ হিসেবে সফল, দেশের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী কি ভাষণ দেন ঘুরে ঘুরে, ওর থেকে অনেক ঢের বেশি ভালো ভাষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দেখিয়ে দিয়েছেন রাষ্ট্রনায়কের ভাষণ কেমন হয়, এবং দেশের প্রয়োজনের সময় সেরা ব্যাটসম্যান কিভাবে ব্যাট করে, এটা নরেন্দ্র মোদীও পারেননি, যেটা বিদেশের প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। এখন বিজেপির সাংসদরা সেই ঈর্ষায়, গায়ের জ্বালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে নেমেছেন। 7.5 লক্ষ ভোটে জিতেছে, সেই ধাক্কা সামলাতে পারছে না। আমি অনুরাগ ঠাকুর বা বিজেপি নেতাদের জিজ্ঞেস করব, এই ভিত্তিহীন কথাগুলো বলছেন কেন? লোকসভা ভোটের পর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কটা বুথে আপনারা রিপোল দাবি করেছিলেন? এই এলাকায় রিপোল দাবি করেছিলেন? এই এলাকায় রিপোল দাবি করেছিলেন? তাহলে আজকে কেন এই ভিত্তিহীন কথা বলছেন? 7.5 লক্ষ ভোটের ধাক্কাটা সামলাতে পারছে না। রিপোল তো দাবি করেনি, তার মানে ওনারাও জানেন, ভোটের সময়ও জানতেন যে ওনাদের দল জেনুইনলি হারছে, নইলে তো তখনই রিপোল দাবি করতেন। তখন বলতেন না যে এই এলাকায় এই গন্ডগোল হয়েছে, ভুয়ো ভোটার আছে, তো বলেননি তো। অনুরাগ ঠাকুর, আপনি যাদের ভরসায় এসব তথ্য নিয়ে খেলতে নামছেন, আপনাকে ডুবিয়ে দেবে। এদের সঙ্গে কোনো গ্রাসরুটের সম্পর্ক নেই। আপনাদের এই বাংলা থেকে নেওয়া তথ্যের আপনাদের যা সিস্টেম, এসব বদল করুন, হোমওয়ার্ক করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যদি কিছু বলতে হয়, 101 বার হোমওয়ার্ক করে নেবেন, তারপর কিন্তু সামলাতে পারবেন না। এবং গ্রাম বাংলার মানুষদের
কথায় কথায় এরা ভোটার নয়, এরা ভুয়ো ভোটার, এরা ভুতুড়ে ভোটার, এ তো বাংলাকে অপমান করা, বাংলার মা বোনেদের অপমান করা। ওই বৃদ্ধাকে দেখলেন, মাথার সবকটি চুল সাদা হয়ে গেছে, বলছে আমি ভুতুড়ে ভোটার, আমি ভুয়ো ভোটার, আমি এত বছর থাকি এখানে, কেন বাংলা এবং বাঙালির শিকড় ধরে টান মারছেন বিজেপি নেতারা? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পেন ড্রাইভটা পাঠিয়েছেন, খুলে দেখুন, মুখস্থ করুন, আর যদি সাহস থাকে আসুন ওই বুথে আসুন। যে বাড়ি সম্পর্কে অভিযোগ করছেন, যে অ্যাড্রেস সম্পর্কে অভিযোগ করছেন, চ্যালেঞ্জ করছি, ইনভাইট করছি, ওই ঠিকানায় আসুন, ওই বুথে আসুন, ওই মানুষগুলোর সামনে দাঁড়িয়ে বলুন যে আপনারা ভুতুড়ে, আপনারা ভুয়ো। ফলে অনুরাগ ঠাকুর এবং বিজেপি নেতারা যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার নিয়ে কুৎসা করেছেন, ভিত্তিহীন অভিযোগ করেছেন, তার তীব্র নিন্দা করছি। দলের তরফ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমরা তথ্য প্রমাণ সব দিয়ে প্রতিবাদ জানালাম আপনাদের মধ্যে দিয়ে। আর যিনি বলেছেন তার জন্য সুন্দর পেনড্রাইভ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দিচ্ছেন, সকলের সামনে দেখতে লজ্জা লাগলে একা একা বসে একটু দেখে নেবেন যে কত বড় ভুলটা বলেছেন। আর তার সঙ্গে আমাদের ইনভিটেশনটা রইল যে এত বড় কথা বললেন, তাহলে এইটায় বুথ নাম্বার 265 আপনাকে আমন্ত্রণ করছি, অনুরাগ ঠাকুর আসুন। বুথ নাম্বার 265 N001 বাড়িটিতে মানুষরা রয়েছেন, তাদের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি দেখে আপনার মন্তব্য জানাবেন। এইসব মিথ্যাচার করবেন না, এসব ভিত্তিহীন অভিযোগ করবেন না, ফলস অ্যালিগেশন, বেসলেস অ্যালিগেশন করবেন না। বাংলাকে অপমান করার চেষ্টা করলে বা করছেন যেটা, সেটা বাংলার মানুষ কোনো অবস্থায় বরদাস্ত করবে না। কমিশনের ভূমিকা কিভাবে দেখছেন? কারণ বিরোধীরা যখন তথ্য প্রমাণ নিয়ে যাচ্ছেন, তারা দেখা করছেন না, এভিডেভিট চাইছেন, এখানে ভুয়ো তথ্য দিয়ে আপনারা যেটা, এইটা তো সম্পূর্ণভাবে বিজেপি করেছে। এইটা তো মানুষকে মিসলিড করার জন্য এই বেসলেস ভিত্তিহীন অভিযোগ, এটা তো অনুরাগ ঠাকুর করছেন। আমরা তো একদম উনি যে ঠিকানাটা দিয়েছেন সেটা তো আমরা তুলে দেখিয়ে দিচ্ছি যে এই ঠিকানাটার এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। উনি যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানাটা, সেখানে 47 জন নাম আছে, তার মধ্যে 41 জন রয়েছেন, আর 6 জন এই কারণে, এই 6 জন নেই, তার মধ্যে 1 জন মারা গেছে। তো সুতরাং এটা তো বিজেপি মিথ্যাচারটা করছে। এটা নিয়ে আমরা এক্ষুনি ইলেকশন কমিশনকে কিছু আমাদের বক্তব্য নয়, এটা অনুরাগ ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গায়ের জ্বালা, ঈর্ষা, অক্ষম ঈর্ষা থেকে আক্রমণ করতে গিয়ে তারা এই ভুল পরিসংখ্যান, ভিত্তিহীন পরিসংখ্যান, যে মানুষগুলো রয়েছে তাকে বলছে ভুয়ো। গ্রামের বাড়ি, প্রত্যন্ত এলাকার গ্রামের বাড়ির বহু জায়গায়, এমনকি শহরেও যদি আপনি কিছু কিছু এলাকায় ঢোকেন যেখানে নিম্নবিত্ত মানুষ কষ্ট করে থাকেন, বস্তি এলাকা বা কিছু জায়গায় থাকবেন, আপনি দেখবেন ওখানে কিন্তু আলাদা আলাদা বাড়ির আলাদা আলাদা রাস্তার নাম বা আলাদা আলাদা ঠিকানা, এটা টেকনিক্যালি হয় না, এটা একটা নাম্বার দিয়ে বাই করে চলে। ফলে গ্রামের মানুষেরও, গ্রামের মধ্যেও বহু জায়গায় বাড়ির আলাদা ঠিকানা হয় না, ওই একটিকে ধরে নেওয়া হয়, সেটাই কার্যত ওটাকে ডিনোট করলে বোঝা যায় যে ওখানে এতগুলি ঘর আছে এবং সেগুলো ভোটার তালিকায় ওয়েল রিফ্লেক্টেড, এর মধ্যে কোনো অ্যানোবুলেশন নেই, এটা ওয়েল রিফ্লেক্টেড, সেই মানুষগুলি আছেন, সেই মানুষগুলি ভোট দেন, সেই মানুষগুলি নাগরিক। এবং আমরা বারবার বলছি, এটা শুধু গ্রাম বাংলা নয়, এটা ভারতবর্ষের এত বড় দেশ, এতগুলি রাজ্য, যে কোনো রাজ্যের প্রত্যন্ত গ্রাম এলাকায় যান, একটু ইন্টেরিয়রে যান,
ঠিকানার ক্ষেত্রে দেখবেন ইলেকশন কমিশন তাদের তালিকায় এইভাবেই ভোটারদের নথিভুক্ত করা আছে। বলছি কালকে আপনি ডায়মন্ড হারবার এবং ফলতার কথা বললেন, কালকে অনুরাগ ঠাকুর বজবজ, মহেশতলা, বিষ্ণুপুর একাধিক বিধানসভার কথা বলেছেন, কোথাও 17%, 32%। আমি আরো একটা বলছি, ফলতা অ্যাসেম্বলিতে আমরা আগেই বলেছি, ফলতায় ভোট বেড়েছে 4 বছরে 4.09%। ফলতা অ্যাসেম্বলি বুথ নাম্বার 66, নোশনাল হাউস নাম্বার 0097, only 2 voters। ফলতা এটাতে অনুরাগ ঠাকুর বলে বসে আছেন 111 ভোটার, কিন্তু ওখানে দেখা যাচ্ছে ফলতা বুথ নাম্বার 66 নোশনাল হাউস, কারণ কি এটা নোশনাল হাউস ধরেই এই জায়গাগুলো হয়, কারণ অ্যাকচুয়ালি বাড়ির তো স্পেসিফিক ঠিকানা হয় না একদম গ্রামের দিকে। তো নোশনাল হাউস নাম্বার 0097, only 2 voters, only 2। এরপরে ফলে যখন উনি বলছেন তখন এই যে নোশনাল হাউস, এটা কেন, কি জন্য নোশনাল হাউস অ্যাড্রেসটা ব্যবহার হয়, এটা তো সবাই জানেন। ফলে এটাকে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার অর্থটা কোথায়? ওনাদের জেলার ওনাদের গ্রামে গেলেও তো একই জিনিস হবে। আপনি যাচ্ছেন অনেক দূর শস্য শ্যামলা ক্ষেত, ওপাশে ছোট্ট রাস্তা আলপথ, ওপাশে পুকুর বা দিঘি, তার ভেতরে সবুজ গাছে ঢাকা কয়েকটি ঘরের গ্রাম। আপনি সেখানে বাড়ির ঠিকানা কিভাবে হয়? ওটা একটা নোশনাল অ্যাড্রেস, এবং সেটাকে ডিনোট করলে আপনি সেই বাড়িগুলোর সব ভোটারদের ভোটার লিস্ট পাবেন। তো এটা অনুরাগ ঠাকুর জানেন না? না জেনে থাকলে এই হচ্ছে হাল, গ্রামের সঙ্গে সম্পর্ক নেই। আর যদি জেনে মিথ্যাচার করেন তাহলে তো হয়েই গেল। কালকে অনুরাগ ঠাকুর ফলতা, বজবজ, মহেশতলা, বিষ্ণুপুর একাধিক বিধানসভা এবং যেখানে বললেন 17, 32%, 89%, 52% পর্যন্ত ভোট বেড়েছে। আপনি ডায়মন্ড হারবার এবং ফলতা বললেন, কিন্তু মহেশতলা, বজবজ বা বিষ্ণুপুর, উনি যে পরের পর মিথ্যা বলেছেন বা ভিত্তিহীন বলেছেন, সেটা তো আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে ওনার যদি মনে হয় যে একটাকে আমরা ধরে নিই, আমরা একটা পয়েন্ট ধরে নিই, আমরা একটা প্রতীকী জায়গা ধরে নিই, বুথ নাম্বার 265, তো আসুন উনি তাহলে উনি ওখানে বসে বসে কাগজপত্র ভুল নথি, ভুল তথ্য, ভুল পরিসংখ্যান দিয়ে মিসলিড করবেন, আর আমরা এখানে সত্যটা আমরা পরিবেশন করব। তাহলে হোয়াই নট উনি আসুন, ওই ঠিকানাটায় দাঁড়ান, দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে দেখুন যে মানুষগুলোকে আমরা আপনাদের দেখালাম সে মানুষগুলো আসল না সেগুলো অস্তিত্ব নেই ভুতুড়ে। উনি যাবতীয় হোমওয়ার্ক ছাড়া ওনাকে যারা তথ্য দিয়েছে, ভিত্তিহীন তথ্য দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রোশ থেকে, ঈর্ষা থেকে আক্রমণ করতে গিয়ে উনি এই ডায়মন্ড হারবারের, আমি আবার বলছি, ডায়মন্ড হারবার লোকসভার পর রিপোল দাবি করেননি কেন অনুরাগ ঠাকুর? রিপোল দাবি করেননি কেন এই বুথগুলোয়? তার কারণ আপনাদের লোকেরাও জানে এটা ঠিক, আপনি আজকে যেটা বলছেন সেটা ভুল। গত বছরই তো ভোট হয়েছে, তাহলে পুনর্নির্বাচন দাবি করেননি কেন তখন? আপনি যে বুথের কথাগুলো আজকে বলছেন, আপনি ওই বুথে পুনর্নির্বাচন দাবি করেননি কেন? কারণ আপনি জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন। আচ্ছা দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার দলনেতা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ। সংসদের ভেতরে বাইরে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি সারা বছর শীত, গ্রীষ্ম, বর্ষা একজন সাংসদ হিসেবে ডায়মন্ড হারবারের মানুষের পাশে থাকেন। যখন লকডাউন, করোনা, ভুলে গেলেন? অত বড় এলাকা জুড়ে যখন প্রথম প্রাথমিক ধাক্কাটা এলো, মানুষ খাবে কি করে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের বাড়ি বাড়ি খাবার পাঠিয়ে সাংসদ পাশে দাঁড়িয়েছেন, কখনো খাদ্য দিয়ে,
কখনো চিকিৎসা দিয়ে, কখনো পরিকাঠামো উন্নয়নে সহযোগিতা দিয়ে, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দেবেন না? আপনি 7.5 লাখের ধাক্কা সামলাতে পারছেন না বলে আজকে এই ধরনের ভিত্তিহীন কথা বলবেন? আমরা আবার বলছি, চলুন বুথ নাম্বার 265 অনুরাগ ঠাকুর আসুন না একবার, মানুষগুলো সামনে দাঁড়িয়ে বলুন না, এই তুমি কিন্তু ভুতুড়ে, তুমি কিন্তু আসল নও, এটা একবার সামনে গিয়ে বলুন, একটা সামনে গিয়ে মানুষের বলুন না এই কথাটা। What do you have to say on Anurag Thakur's this? Anurag Thakur made some allegations yesterday against Abhishek Bandyopadhyay, his Lok Sabha constituency. The total is politically motivated and baseless. Practically, Anurag Thakur should have done his homework before making this type of baseless comments. Total electors in that particular house number N001, notional house, because in village area, there is no concept of actual house number in rural Bengal. So notional house number. In one area, one notional house number, and under this number, the voters, genuine voters are there. In rural Bengal, not only in rural Bengal, but also in different villages in India. The booth number 265, total electors in that particular house number N001 of booth number 265 is 47. Assembly constituency Diamond Harbour, block Diamond Harbour 1, GP Balsidi Kalinagar, village Gurudas Nagar. Electors now present 41. Details of other 6. 1 person passed away, 1 resides in Odisha, 3 have got married, 1 is out of town for work. And now Anurag Thakur also alleged that the electoral roll of the ACs of Diamond Harbour parliamentary constituency saw an increase of 15% electors in last 4 years. But that is totally baseless. However, a review of the electoral data of 2 assembly constituencies under Diamond Harbour subdivision shows that the fact is far from the allegation. The overall increase of the voters in last 4 years, 143 Diamond Harbour AC, 4.70%, not 15%. 144 Falta Assembly Constituency, 4.9%, that is not 15%. Moreover, he also alleged that Anurag Thakur, a fairly large number of electors are shown in a single house number in some parts. So he has no concept. In rural area, actually, we have to denote the notional house number, because each and every house, they have no actual house number in rural areas, not only in Bengal, in overall India. No concept of actual house number in rural Bengal. It hardly signifies anything, as the electors actually exist in their physical houses. ফলে যে ভোটারকে বলছেন তিনি তো তার বাড়িতে এক্সিস্ট করছেন, দাঁড়িয়ে রয়েছেন। So there is, it hardly signifies anything, as the electors actually exist in their physical houses. Anurag Thakur should have done his homework before making any baseless comments. And these facts Mr. Banerjee has already sent to Mr. Thakur with a sweet pen drive. দেখুন, সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে সেই মামলা নিয়ে এই মুহূর্তে সরাসরি কোনো মন্তব্য করতে চাই না, তার কারণ মামলাটি চলছে। কিন্তু এটা খুবই তাৎপর্যপূর্ণ রায়, যেটা আমরা বারবার বলছি, বিরোধীরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলি বলছে।
সেটা হচ্ছে যে এই যে বিহারে এত মানুষকে বাদ দেয়া একসঙ্গে, এখন যদি সুপ্রিম কোর্ট বলেন বা সুপ্রিম কোর্ট মনে করেন, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা মনে করেন যে কাদের এত বড় সংখ্যা 65 লক্ষ, কাদের নাম বাদ যাচ্ছে, নামের তালিকা প্রকাশ করতে হবে। কেন বাদ যাচ্ছে সেটা দেখাতে হবে, এবং ঠিকানা হিসাবে আধার কার্ডকে বিবেচনা করতে হবে, মান্যতা দিতে হবে। এটা তো ইতিবাচক পর্যবেক্ষণ। কার নাম বাদ দিচ্ছেন তো জানাবেন না, কেন বাদ দিচ্ছেন জানাবেন না, তো জানাতে হবে। তো সেটা যদি সুপ্রিম কোর্ট বলে থাকেন, বা ওনারা যে কোর্টের যা অবজারভেশন বা কথোপকথন চলছে, এবং সেটা জাতীয় নির্বাচন কমিশনকে তারা যা বলার বলেছেন, তো আমরা খুব সরাসরি প্রত্যক্ষ মন্তব্য না করলেও তো এই ভাবনাটা তো গোটা দেশের ভাবনা, দেশের মানুষের ভাবনা, দেশের মানুষের উদ্বেগ, যাদের শিকড় নিয়ে টান দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি, তাদের উদ্বেগ যদি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে প্রতিফলিত হয়, তাহলে তো গণতন্ত্র সুরক্ষিত থাকার একটা ইঙ্গিত থাকে। যে এতগুলো লোককে হঠাৎ বাদ দিয়ে দেওয়া হবে, তারা কারা, তাদের নাম কি, সে লিস্ট কোথায়, শুধু নাম নয়, কেন বাদ, কি কারণে বাদ, সেটাও তো জানাতে হবে। এবং এই নির্দেশের পর কমিশন জানিয়েছে যে বুথে বুথে বাতিল নামের তালিকা প্রকাশ করা হবে এবং খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হবে। সেটা তো ইলেকশন কমিশন যা বলছেন সেটা সুপ্রিম কোর্ট কিভাবে নেবেন তারা বলবেন। আমরা বলছি সেটা মানুষ পুরোদস্তুর যেন সেটা জানতে পারে। এবার কোন এলাকার কোন বুথে কি টাঙানো হলো, এই মেকানিজমটা কিভাবে হবে, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টায় নজর রাখছেন। দেখা যাক। আরেকটা সুপ্রিম কোর্ট বলছে যে এই নাগরিকদের জন্য স্বাধীন ব্যবস্থা চালু করতে হবে। এই ভোটের নাম তোলার জন্য রাজনৈতিক দলের মুখাপেক্ষী হয়ে থাকা বা তাদের সাহায্য যাতে না নিতে হয়। না দেখুন, এর ব্যবস্থাও আছে। এর ব্যবস্থা যদি কেউ মনে করেন ভোটে নাম তুলতে চান, ভোটার লিস্টে নাম তুলতে চান, তো নাগরিকরা তো তুলতে পারেন, কিন্তু নাগরিকরা হয়তো সেক্ষেত্রে সবাই সবটা জানেন না, সেটা তো নির্বাচন কমিশনের ব্যর্থতা, মানুষের কাছে সেই বিষয়টা গিয়ে পৌঁছচ্ছে না। সেই জন্য রাজনৈতিক দলগুলি, যারা আমাদের মতো রাজনৈতিক দল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমরা চাই জেনুইন ভোটার তারা সবাই গণতন্ত্রের উৎসবে অংশ নেবেন। ফলে রাজনৈতিক দলগুলির কর্মীরা সাহায্য করেন তাদের। কিন্তু কেউ যদি নিজে থেকেও নাম তুলতে চান, এটা তো কমিশনের পুরোদস্তুর দায় এবং দায়িত্ব, তার সমস্ত যে সিস্টেম, এটা সেই মানুষকে জানানো, তাদেরকে অবহিত করা, এবং মানুষ যাতে সেটা এগোতে পারেন তাদের সহযোগিতা করা। এটা তো ঠিকই বলেছেন। আমির শেখ নামে একটা কালিয়াচকের পরিযায়ী শ্রমিক রাজস্থানে 3 মাস জেলে ছিল, তারপরে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আবার রাজ্য সরকারের চেষ্টায় আজকে তাকে ফিরিয়ে এসছে এবং কলকাতা এসছে। দেখুন, এটা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। প্র্যাকটিক্যালি সবটা এখনো জানা খুব মুশকিল, কারণ কোনো না কোনো জায়গা থেকে সব নতুন নতুন তথ্য আসছে। আপনি বলুন যে ব্যাপারটা এরম নয় যে শুধু গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যারা কাজ করতে গেছে তাদের উপরে যেমন হচ্ছে, আবার আপনারা দেখেছেন হোটেল দিতে চাইনি, তিনি তো অত্যন্ত উচ্চমানের কাজ করেন। মানে ব্যাপারটা শুধু গরিবের সমস্যা, বড় লোকের সমস্যা নয়, ব্যাপারটা সেরম নয়। ওই দিক দিয়ে দেখলে এটা ভুল হবে। কাজ করতে গেছিলেন ছেলেটি, তাকে 3 মাস জেলে আটকে রেখেছে, সেখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সেইটা খবর পাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার তাকে উদ্ধার করে আনছে। এবার সেই পরিবার বা এরকম কে কে কোথায় বিপদে পড়ে আছে আমরাও যেমন জানতে চাইছি, তারাও আমাদের জানালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো পাশে থাকছেন। কিন্তু এই যে ডিজাইনটা, বাংলা বলেছে বলে ঘর পাচ্ছে না, অত ভালো চাকরি করে,
চাকরি করছে, চাকরি বদল করছে, কাজের জন্য যাচ্ছে, বাংলা বলছে বলে তাকে হোটেল দেবে না। দুদিন বাদে আপনি আমি গেলে আমরা বাংলা বলছি বলে আমাদের ঢুকতে দেবে না, বার করে দেবে। কোথায় নিয়ে যাচ্ছে বিজেপি এটা? 3 মাস জেলে আটকে রেখেছে। আমরা তো বারবার বলছি, বিনা বিচারে আটকে রাখা, বিনা বিচারে জেলে ফেলে দেয়া, বিনা বিচারে বাংলাদেশে পাঠিয়ে দেয়া। বাংলা ভাষা এবং বাংলা ভাষী যারা ভারতীয় নাগরিক, তাদের উপর অত্যাচার হচ্ছে। আর বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, তাহলে তো পশ্চিমবঙ্গে যদি 2টো হয়ে থাকে, ত্রিপুরাতেও 20টা হচ্ছে। সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব তো আপনাদের। আপনারা ফেল করছেন, আর বাংলা ভাষা যারা বলছে তাদের উপর আপনারা অত্যাচার করে বেড়াচ্ছেন। এই নিয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দেব না, তার কারণ এটা একদম প্রশাসনিক বিষয় হয়ে রয়েছে। ফলে এই মুহূর্তে দলের তরফ থেকে কোনো কথা বলবো না। কাল একটা বৈঠক ছিল, মাননীয় মুখ্য সচিব সেখানে গেছিলেন। এই বৈঠক এবং রাজ্যের অবস্থান নিয়ে কোনো মন্তব্য করব না। শান্তনু সিনহা বিশ্বাস, পুলিশ আধিকারিক, তার গতকাল অবসর হয়, তিনি 2 বছরের এক্সটেনশন পেয়েছেন। এই ইস্যু নিয়ে বিরোধীরা এই মুহূর্তে সরব। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর কাছের লোক বলে তিনি তো এক্সটেনশন পাবেনই, এখানে যোগ্যতার কোনো বিচার হয় না, নির্বাচনের জবাব। কজন সাংবাদিক এক্সটেনশনে আছে এখন? কজন সাংবাদিক এক্সটেনশন আছে? শান্তনু সিনহা বিশ্বাস একজন পুলিশ অফিসার, তার অবসরের পর তিনি একটা এক্সটেনশন পেয়েছেন। সেটা যদি প্রশ্ন হয়, আমার প্রশ্ন, কজন সাংবাদিক এক্সটেনশনে আছেন? এন্টারটেন করছেন এগুলো? এ তো স্বাভাবিক, এটা তো আইনের বাইরে হয়নি। এবং শুধু শান্তনু সিনহা বিশ্বাস নয়, এটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের বা যে কোনো স্বাধীন সংস্থা বা স্বশাসিত সংস্থাগুলোয় তো যেখানে আইনে প্রভিশন আছে যে কেউ অ্যাপ্লাই করতে পারেন। অনেকে মনে করেন না আমি এক্সটেনশন নেব না, আমি রিটায়ার করব। আবার কেউ যদি মনে করেন না আমি আইনে অ্যাপিল করব এবং আমি এক্সটেনশন নেব, তো নিয়েছেন। তো তার সঙ্গে বিরোধীদেরই বা কি সম্পর্ক? আর এটা আপনারা এন্টারটেন করছেন কি করে? আমি একবারও সাংবাদিকদের সঙ্গে ঝগড়া করছি না, কিন্তু একটা তো প্রশ্নের তো একটা যৌক্তিকতা থাকবে। যদি এটার মধ্যে কোনো বেআইনি থাকে আপনি প্রশ্ন করুন, কিন্তু এক্সটেনশনটা তো যে কেউ পেতে পারে। এখন শান্তনুবাবু যদি মনে করতেন না আমি চাকরি করেছি, এবার আমি বাড়িতে ঘুমাবো আর রোববার করে ভাত মাংস খাবো, খেতেন। কিন্তু উনি যদি মনে করেন আমি এখন কাজের মধ্যে আছি, কাজের নেশায় আছি, আপনি বলুন তো। আমাদের প্রফেশন বলাটা ভুল, আমি এখন এখানে তৃণমূল হিসেবে বলছি, সাংবাদিকতায় আমাদের বিশিষ্ট সাংবাদিকরা অবসর নিয়েছেন এবং কোনো না কোনো চ্যানেল বা কোনো না কোনো কাগজে রয়েছেন। তো কতজন আছেন? তার কারণ একটা যে সক্ষম, সে দুম করে কাজ থেকে বসে যাওয়াটা খুব মুশকিল। তখন একটা কোথাও এক্সটেনশন পেলে আরো কিছুদিন কাজের নেশাটা করা যায়। তো এর মধ্যে বিরোধীদের এসব বলার আমার মনে হয় না এটা নিয়ে। যারা বিজেপি শাসিত সরকার এক্সটেনশন দেয় না, তুলে দিয়েছে দেশ থেকে। বিজেপির রাজ্য সরকারগুলো এক্সটেনশন দেয় না, বিজেপির পুলিশে এক্সটেনশন হয় না, আজব কথা। ওগুলো হচ্ছে সব ওই রাত জাগার নাম করে ওই অতৃপ্ত আত্মা কিছু বাম, অতি বাম, ওগুলোর রাতের পিকনিক। তার মধ্যে একটা কচি বামকে দেখলাম মদের দোকানে লাইন দিয়েছে, তা দেখলাম, মনে হলো চেনা চেনা লাগলো, করেছি। বেশ করেছে, কোনো প্রশ্ন নেই, বেশ করেছে, ঠিক করেছে, বেশ করেছে। পুলিশের কাছে আছে যে তথ্য, যে উনি ওখান থেকে বসে বসে উস্কেছেন, তাতে যদি তথ্য প্রমাণ থাকে পুলিশ ঠিক কাজ করেছে, বেশ করেছে। যদি অসুবিধা হয় কোর্টে গিয়ে বলবে। ওগুলো সব এখন বলা হয় যে আমি নিয়ে যেতাম। যেদিনকে হামলাটা হয়েছিল
যেদিন বিশ্রীভাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ওইখানে বিশৃঙ্খলা হলো, হামলা হলো, ওমপ্রকাশ মিশ্রকে কুৎসিতভাবে মারা হলো, তারপর রাতেও হামলা করা হলো, সেদিনকে তো এসব কারুর কোনো কথা শোনা যায়নি। তখন তো পৈশাচিক বাহুবল দেখাচ্ছিল। এখন পুলিশ যদি তদন্তে পায় যে বাইরে থেকে বসে এইভাবে উস্কানো হয়েছে, এইটা করো, এরপর ওইটা করো, এইটা করো, যদি পুলিশের কাছে থাকে পুলিশ ঠিক কাজ করেছে, বেশ করেছে। আর যদি মনে হয় যে না এটা নয়, তাহলে আদালতে ফয়সালা হবে। যদি ওনারা আদালতে গিয়ে বেল মুভ করুন, কেউ বারণ করেনি। 26-এ বিজেপি ক্ষমতায় আসলে লখনৌ থেকে 100টা বুলডোজার নিয়ে এসে রোহিঙ্গাদের বাংলাদেশের দিকে ছুড়ে ফেলা হবে, শুভেন্দু অধিকারী বলছেন। মহা মুশকিল, অতগুলো রোহিঙ্গাও পাবে কোথায়? গোটা পৃথিবীতে অতগুলো রোহিঙ্গা নেই। রোহিঙ্গা মানে ওটা মায়ানমার থেকে আসে, ওরা। রোহিঙ্গা মানে আপনার আমার সঙ্গে মিশে যেতে পারবে না। রোহিঙ্গা মানে তাদের সব ব্যাপারটাই, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, কথাবার্তা, সব ব্যাপারটা আলাদা। তো ফলে এটা শুভেন্দু এসব বুলডোজার দিয়ে পাঠাতে হয়, আমি তো বুঝতে পারছি না। রোহিঙ্গা যদি ঢুকে থাকে, এত রোহিঙ্গা, তাহলে শুভেন্দুবাবুর অমিত শাহের বিএসএফ কি করছিল? এত রোহিঙ্গা যদি শুভেন্দু খুঁজে পেয়ে থাকে, যে এত বুলডোজার এনে পাঠাতে, তো উত্তরপ্রদেশ থেকে আনতে হবে কেন? বিএসএফ তো রয়েছে, বিএসএফ তো সীমান্তেই ছিল, আটকায়নি কেন? এটা আপনারা একবার শুভেন্দুকে জিজ্ঞাসা করলেন না? এ তো আপনারা জিজ্ঞাসা করবেন, আমি কি উত্তর দেব? যে উত্তরপ্রদেশ থেকে এত বুলডোজার আনতে হবে, এত নাকি রোহিঙ্গা আছে, তো তার বদলে বিএসএফ আটকে দিলেই তো কোনো রোহিঙ্গা ঢুকতে পারতো না। তো বিএসএফ এর ব্যর্থতার জন্য খামোখা উত্তরপ্রদেশের বুলডোজার নিয়ে টানাটানি করবে কেন? আর ওর যদি রোহিঙ্গা একান্তই খুঁজতে হয়, ওদের দলে একজন ঘুরছে গরমকালে, গরম টুপি, গরম মাফলার, হাতে পুরো ফুল হাতা গরম কালো জামা, সানগ্লাস, ওসব খুলে দেখুক, ওই মালটা নির্ঘাত রোহিঙ্গা। ও এর বেলা ভাতায় অসুবিধা হচ্ছে না তো? এর বেলা ভাতায় কোনো অসুবিধা হচ্ছে না তো? যেখানে যেটা দেয়া প্রয়োজন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিতে সেই পরিবারগুলির পাশে থাকেন। আর যে সরকারটা হবে না, যে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসবে না, তো তার এইসব ঘোষণা করতে আপত্তি কি আছে? উনি বাজেটও পেশ করে দিন না একবার, কোনো সমস্যা নেই তো। ছোট ছোট করে দিচ্ছেন কেন শুভেন্দু? আমরা এলে এই করব, আমরা হলে ওই করব। তো ওর জীবনে করতে হবে না, কারণ সরকারে আসবে না। তো একবারে একটা বাজেট পেশ করে দিক, মিটে গেল। তা আসবে না, পেশও করতে হবে না। পরিযায়ী শ্রমিকদের সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সেখানে প্রশান্ত কিশোর সওয়াল করেছেন। তিনি বলছেন যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের বাংলাদেশের সঙ্গে আটক করা হচ্ছে, লাস্ট অবধি দেখা যাচ্ছে তারা ভারতীয়। তখন বিচারপতি বলেছেন যে রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা গেছেন, সেখান থেকে একটা নোডাল এজেন্সি থাকা দরকার এবং সেটা করতে হবে। এটা তো প্রশাসনিক বিষয়। দেখুন, এটা তো সব দিক থেকেই আছে। ধরুন, আমাদের পশ্চিমবঙ্গ থেকে যদি 22 লাখ মানুষ অন্য রাজ্যে কাজ করেন, সেটা তো আজকে থেকে করছেন না, যুগ যুগ ধরে করছেন। তো আবার অন্য রাজ্য থেকে তো 1.5 কোটি মানুষ এখানে কাজ করছে। ব্যাপারটা এখান থেকে ওখানে গেছে শুধু নয়, ওখান থেকে এখানে বেশি। তো এখন এই ধরনের সমস্যাগুলো তো নতুন আসছে, বিজেপি তৈরি করছে। বাংলা বললে তাড়িয়ে দেবো, বাংলা বললে বাংলাদেশি। তো ফলে এই ধরনের নজরদারির প্রসঙ্গটাও তো এখন নতুন করে তৈরি হচ্ছে। বাকিটা প্রশাসনিক বিষয়। What is your stand on Supreme Court's observation that is coming? At this moment, I don't want to make any elaborate comment on Supreme Court. That is an observation. But it is very clear that our demand was any genuine voter should not be harassed. And now, today, what Supreme Court, Honorable Supreme Court has said or observed, that is, I think, very positive. But our top leadership, Mamata Banerjee, Abhishek Banerjee, they are watching the total situation. Party will tell their stand
elaborately in proper time. বাংলায় এসআইআর হলে, বাংলায় যদি এসআইআর হয় তাহলে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো কি ভ্যালিড থাকবে? সে কি করে জানবো? আমরা তো বলছি যাদের আধার আছে, যাদের ভোটার কার্ড আছে, প্যান আছে বা সচিত্র পরিচয়পত্র আছে, যারা ভোটার লিস্টে ভোট দিয়েছেন, এক্সিস্টেন্স আছে, তারা প্রত্যেকেই জেনুইন ভোটার। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন। তাহলে সরকারটা আগে পড়ে যাক দিল্লির। 24 সালে যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, কেন্দ্রের সরকার হয়েছে, এখন বলছেন চারপাশে সব ভুয়ো। তাহলে আগে সরকার ইস্তফা দিক, লোকসভা ভেঙে দেওয়া হোক, নতুন ভোটার তালিকা হোক, তারপর লোকসভা ভোট হবে। What do you have to say on this arrest of one Indor Mojumdar who just arrived in Delhi and he was detained? Police has done right thing. Police has done actually the right thing, and what that group done that day, that is very, very bad steps taken by those students. And when in investigation, police gathered more and more informations, and then police issued this kind of requisitions. And now what police has done, that is the right thing. Let them go to the court. লাস্ট হচ্ছে এই যে পরিযায়ী শ্রমিকদের সুপ্রিম কোর্টের যে আজকে এতে, এখানে বিচারপতি বলছে যে এই গণ অভিবাসন যেটা, এটা একটা বৃহত্তর সমস্যা করে ভারতবর্ষে। সে তো বটে। আপনারা দেখবেন এই যে বলছে পরিযায়ী শ্রমিক, লকডাউনের প্রথম শহীদ কে হয়েছিল বলুন তো? লকডাউনের প্রথম শহীদ হয়েছিলেন ছত্তিশগড়ের একজন 13 বছরের মেয়ে, আদিবাসী মেয়ে, জামলো মাকদম। তিনি তেলেঙ্গানায় কাজ করতে যেতেন, তেলেঙ্গানা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন ছত্তিশগড়ে। শেষ 7 কিলোমিটার মেয়েটি আর হাঁটতে পারেনি, বাচ্চাটা রাস্তায় পড়ে মারা গেছিল। ফলে এই সমস্যাটা যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় কাজ করতে যাওয়া, এটা গোটা দেশের ইকোনমিতে রয়েছে। এটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়। আর পশ্চিমবঙ্গ এটা বহু যুগ ধরে হচ্ছে, আবার অন্য রাজ্য থেকেও পশ্চিমবঙ্গে বহু মানুষ আসেন। তো সুতরাং বিজেপি এটাকে একটা বিপদে তৈরি করে দিল। এই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়াটা বিজেপি একটা বিপদে পরিণত করলো। ফলে এখন এইসব মনিটরিং, একটা সংস্থা তৈরি, নজরদারি, এইসব প্রশ্ন আসছে। যদিও আপনি কালকে বিষয়টা বলেছেন, আজকে সকালবেলাও আপনি দেখলাম যে দেবের লাইভ নিয়ে আপনি একটা পোস্ট করেছেন যে বাংলা সিনেমা মাস্ট, মানে কোথাও গিয়ে এই বাঙালি সংস্কৃতিটাকে, এটা কি সামনেও আনা? না, এটা তো খুব ভালো কাজ। এটা মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ইতিবাচক কাজ করেছেন। সেটা হচ্ছে যে বাংলার প্রত্যেকটি হলে, প্রত্যেকটি স্ক্রিনে প্রাইম টাইম মানে বিকেল 3টে থেকে রাত 9টা একটা করে বাংলা ছবির শো রাখতে হবে। তো এটা তো ভালো। তো বাংলা ছবি এমন সময় ফেলে দেওয়া হচ্ছিল, দর্শকের ইচ্ছা থাকলেও হলে গিয়ে দেখতে পাচ্ছেন না, তাতে ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছিল। সেখানে বাংলা ছবির ইন্ডাস্ট্রির পাশে দাঁড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার। সে তো ভালো, যে কোনো সিনেমা হাউসফুল হওয়াই ভালো, আর বাংলা সিনেমা হাউসফুল হওয়া তো ভালো। থ্যাংক ইউ। এর আগে নির্বাচন কমিশন আধার কার্ড কিংবা অন্যান্য তথ্যকে গুরুত্ব না দিয়ে নাম্বার দিয়েছিল। আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসআইআর নিয়ে, কি কিছুটা ব্যাকফুটে মনে হচ্ছে? না, আমি এটা উত্তর দেবো না, একটু আগে দিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লিতে সাংবাদিক সঙ্গে বড় আলোচনায় বলেছেন যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার প্রস্তাব এলে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেত্রী নেবেন। এই ব্যাপারে আপাতত তার সিদ্ধান্ত একা। যেখানে মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, তারপরে এর উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। থ্যাংক ইউ। সেটা বিজেপি এখন বুঝছে না। গন্ডারের চামড়া তো 2026-এর রেজাল্টটা বেরোলে বিকেলবেলা বুঝে যাবে।